ঢাকায় এসেই সাম্প্রতিক জঙ্গিবাদ ও গুলশান হামলা নিয়ে বৈঠক করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থার উপর নজরদারি বাড়াতে হবে, সজাগ থাকতে হবে অভিভাবক ও শিক্ষকদের, বললেন প্রধানমন্ত্রী। কোন শিক্ষার্থী 10 দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে মন্ত্রণালয় জানানোর আহ্বান শিক্ষামন্ত্রীর, বললেন বিপদগামিতা রোধে সহায়তা নেওয়া হবে আলেম ওলামাদের। ঈদের টানা 9 দিন ছুটি শেষে প্রাণ ফিরেছে সচিবালয়ে। প্রথম দিনে কুশল বিনিময়ের সময় কাটিয়েছেন অনেকে, আজও রাজধানীতে ফিরছেন নগরবাসী। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে অবাধে বিক্রি হচ্ছে মানহীন ওষুধ, হুমকিতে স্বাস্থ্যসেবা। আইনের কঠোর প্রয়োগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। এবং ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ। এতে 4 দেশের মধ্যে বাণিজ্য বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন বাজার, প্রত্যাশা ব্যবসায়ীদের। দুই দিনের সফরে বাংলাদেশে এসেই জঙ্গিবাদ প্রতিরোধ ও নিরাপত্তা হুমকি সহ সার্বিক বিষয় নিয়ে বৈঠক করছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। দুপুরে রাজধানীর রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠকে অংশ নেবেন নিশা দেশাই বিসওয়াল। এর আগে সকালে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি যান রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে, 2 দিনের সফরে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই। এসব বৈঠকে জঙ্গিবাদ প্রতিরোধ ও সহিংস উগ্রবাদ ঠেকাতে বাংলাদেশে মার্কিন সহায়তার বিষয়ে আলোচনা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রয়েছেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। যাচ্ছি তার কাছে। জুয়েল। রাজু, আজ দুপুর 12:30টায় এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের যে বৈঠকটি শুরু হয়েছিল সেটি এখনো চলছে এবং প্রায় এই ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের একইভাবে যৌথভাবে কিভাবে নিরাপত্তা ব্যবস্থার কাজটি এগিয়ে নেওয়া যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বলে আমরা যতদূর মার্কিন দূতাবাস সূত্রে জানতে পেরেছি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজ সকালেই নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে এসেছেন এবং তিনি আসার পরে আজ দুপুর 12:30টায় আমাদের বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। এরপর দুপুর 3টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও তিনি দ্বিপাক্ষিক একটি বৈঠক করবেন। যদিও বলা হচ্ছে মন্ত্রণালয় থেকে এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ, তারপর আমরা যতদূর জানতে পেরেছি যে 1 জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার পরপরই শোলাকিয়ায় ঈদ জামাতে হামলার প্রেক্ষিতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে এই দুটি ঘটনার পরপরই যে উদ্বেগ উৎকণ্ঠা জানানো হচ্ছিল, সেই প্রেক্ষিতেই কিন্তু সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন এবং সে সময় তিনি বাংলাদেশের এই ধরনের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সে ধরনের ঘটনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় নিশা দেশাই বিসওয়ালের আজকের যে সফরটি হচ্ছে, যিনি বাংলাদেশে এসেছেন 2 দিনের সফরে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আজকের বৈঠকে আমরা যতদূর সম্ভব ধারণা করতে পারছি।
দুপুর 12:30 নাগাদ বৈঠকটি শুরু হওয়ার পরে সেটি চলছে এবং আগে জানিয়েছিলাম যে 3টায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তারপর যদি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দুদেশের কর্মকর্তাদেরকে কথা বলেন তাহলে হয়তো আমরা আপনাদের সুনির্দিষ্ট করে জানিয়ে দিতে পারবো যে বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে। একটু জানিয়ে রাখি রাজু যে যেহেতু নিশা দেশাই বিশাল 2 দিনের সফরে ঢাকায় এসেছেন, আগামীকাল তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের নাগরিক সমাজ এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে, যদিও আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে জানি না যে কখন তিনি সেই সব বৈঠকগুলো করবেন। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে গত মাসেই কিন্তু ওয়াশিংটনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 5ম অংশীদারি সংলাপ হয়েছিল। সেই সংলাপেও কিন্তু দুদেশ একমত হয়েছে যে আইএসআইএল কিংবা আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ, সেই ব্যবস্থা গ্রহণে দুদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এবং তার এই ধারাবাহিকতায় হয়তো আজকের বৈঠকে সেসব বিষয়গুলো উঠে আসবে যে বাংলাদেশ কি ধরনের সহযোগিতা চাইতে পারে যুক্তরাষ্ট্রের কাছে, সেই বিষয়গুলো হয়তো নিশা দেশাইকে আজ অবগত করা হতে পারে, কিংবা যুক্তরাষ্ট্র থেকে কি ধরনের সহযোগিতা দেওয়া হতে পারে সেই বিষয়গুলো হয়তো তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অবহিত করবেন। এখন পর্যন্ত বৈঠক চলছে, বৈঠক শেষে হয়তো আমরা আপনাদের বিস্তারিত জানাতে পারবো। রাজু, এই ছিল এখানকার সবশেষ খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইসলাম জুয়েল, জানাচ্ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের 2 দিনব্যাপী যে বাংলাদেশ সফর, সেই সফরের বিস্তারিত। গুলশান হামলার পর দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। বেলা 11:15টার দিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ কমিটির সদস্যরা যোগ দিয়েছেন। এছাড়া পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে বর্তমান পরিস্থিতি মোকাবিলা, করণীয় নির্ধারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা। এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থার উপর নজরদারি বাড়াতে হবে, সজাগ থাকতে হবে অভিভাবক ও শিক্ষকদের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিএনপি জামাত সরকারের সময় সন্ত্রাসের যে বীজ বপন করা হয়েছিল এখন তারই বিস্তার ঘটেছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত সরকারের নীতিমালাগুলো। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সম্প্রতি দেশে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলা প্রসঙ্গ। তিনি বলেন, অতীতের সরকারগুলো সন্ত্রাসবাদের যে বীজ বপন করেছে তাই এখন বিস্তার লাভ করছে। যেমন সারা বিশ্বে আমরা দেখি জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের থেকে কিন্তু দূরে ছিল না খুব বেশি। কারণ এই বাংলাদেশে আমি নিজেই গ্রেনেড হামলার শিকার। এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসীদেরকে যারা সৃষ্টি করে রেখে গেছে, যারা তৈরি করে রেখে গেছে, একবার বীজ বপন করলে সেটা তো সহসে আর সেটা উৎখাত করা যায় না। এ সময় গুলশান হামলার ঘটনায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়াতে হবে। আমার মনে হয় পৃথিবীতে কোনো দেশ এত দ্রুত সময় এই ধরনের একটা ঘটনা ঘটলে ওখান থেকে জীবন্ত মানুষ উদ্ধার করা, এটা কিন্তু আজ পর্যন্ত কোনো দেশ পারেনি। উচ্চশিক্ষিত পরিবারের ছেলেপেলেরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমরা তো ভাবি যে তাদের মনটা আরো বড় উদার হবে, তারা সত্যিকার সঠিক ধর্ম সম্পর্কে জ্ঞান নেবে, কিন্তু তারা যে ধর্মান্ধ হয়ে যাবে এটা কিন্তু কখনো আমরা ভাবতেও পারিনি। এছাড়াও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি আরো বলেন, কারা তাদের বিপথগামী করছে তাও খুঁজে বের করতে হবে। তাদেরকে বিভ্রান্তি পথে কারা নিয়ে যাচ্ছে, বা ওই সমস্ত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান, শিক্ষক যারা, তাদের ভিতরেও কারা আছে এদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, শত বাধা ডিঙিয়ে হলেও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়বে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশকে অভিশাপ মুক্ত আমাদের করতে হবে, কাজে সেটা আমরা করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোন শিক্ষার্থী 10 দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়কে জানাতে হবে।
সরকারি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিপদগামিতা রোধে আলেম ওলামাদের সহায়তা নেওয়া হবে। প্রকৃত ইসলামের শিক্ষা যে শান্তি পথ, সেই পথেই ইসলামের প্রচার করবেন, ইসলামের যে মূল্যবোধ চাঁদা করবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে 10 দিন বা তার বেশি কোনো শিক্ষার্থী অনুপস্থিত, অবিলম্বে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে জানাবেন যে কে এবং তার পুরো পরিচয়, আর তার বেশি হলে তো অবশ্যই জানাবেন। আমরা চাই আমাদের ছেলেমেয়েদেরকে ভালোবাসা দিয়ে, তাকে স্নেহ মমতা দিয়ে তাকে আরো আকৃষ্ট করে নিয়ে আসা। আর আমরা বলছি আলেম ওলামা যারা আছেন, তারা ইমাম যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় তারা এই ইসলামের সত্যিকার মর্মবাণীটা প্রচার করবেন, যেন আমাদের ছেলেমেয়েরা ভালো করে বুঝতে পারে সেগুলো। এছাড়া আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন জায়গায় নানা ধরনের যে কার্যক্রম, সেগুলো অবশ্যই আমরা তাদের সাথে কথা বলবো, আলাপ করবো। আমাদের সাথেও যোগাযোগ করছেন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান। জঙ্গি সংশ্লিষ্ট মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী কথা বলেন। গুলশানে হামলার ঘটনায় সুষ্ঠুভাবে তদন্ত চলছে বলেও জানান আইনমন্ত্রী। বিচার বিভাগের স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এইটুকু অনুরোধ করব, দেশ ও জাতি আমাদের সকলের, এবং সেই দিকে লক্ষ্য রেখে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার একটা বিরাট গুরুদায়িত্ব কিন্তু বিচার বিভাগের, সেই দিকে লক্ষ্য রেখে এদের জামিনের ব্যাপারে তা বিচার বিভাগ তার সুবিবেচনায় অত্যন্ত কঠিন হবেন বলে আমি তার কঠিন হওয়ার জন্য আমি একটু আবেদন করব। দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই দেশি বিদেশি একটি চক্র বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। জাপান আমাদের সবচেয়ে বড় সহযোগী একটি দেশ, জাইকা আমাদের অনেক সাহায্য করে থাকে। মেট্রো রেল তারা এখানে পরামর্শ হিসেবে এসেছিল, তারা জীবন দিয়ে চলে গেল। কেউ আড়ালে থেকে দেশি এবং বিদেশি চক্র এই কাজ করার চেষ্টা করছে। সেই জন্য আজকে এই যে তৈরি পোশাক খাতটা যে মুহূর্তে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে এটাকে বাধাগ্রস্ত করার জন্য যাতে বিদেশি ক্রেতা না আসে, তো আমি এটুকু বলতে পারি যে এটা সাময়িক। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্যই দেশি বিদেশি চক্রান্ত চলছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত এক বর্ধিত সভায় তারা এ অভিযোগ করেন। এ সময় নেতারা আরও বলেন, যারা সন্ত্রাসীদের লালন করে তাদের সাথে ঐক্য করে সন্ত্রাসবাদ দমন সম্ভব নয়। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে কিন্তু দেখবেন এই ইসলাম পছন্দ দলরা, এই মুসল্লি ফোরাম, কেউ কিন্তু আজকে মসজিদে নববীর সামনে বোমা হামলা, শোলাকিয়া 150 বছরের এই ঈদগাহ জামাত বন্ধ করার জন্য হামলা, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। গুলশানের এই ট্র্যাজেডির বিরুদ্ধে তাদের তো কত কথা নাই। আজকে যারা এই সমস্ত হামলা চালাচ্ছে তাদের পৃষ্ঠপোষকতা তারা ওরাই করছে এই বিএনপি জামাত শিবিরকে বাদ দিয়ে, বিএনপিকে বাদ দিয়ে, জঙ্গিদের পৃষ্ঠপোষকত্বে বাদ দিয়ে আমরা বৃহত্তম জাতীয় ঐক্য চাই এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, তাদের সঙ্গে উল্টো করে এই সন্ত্রাস বা জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। এটার সঙ্গে বিদেশিদের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে যা কিছু হচ্ছে, 71-এর পরে পাকিস্তানের মদদে তাদের দেশে যে বিএনপি জামাতকে দিয়ে করানো হচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করে দেশের শুধু ভাবমূর্তি নয়, সরকারকে উৎখাত করে চক্রান্ত করেছে। টুপি পরে ইসলাম রক্ষার জন্য ওরা মুসলমানকে হত্যা করতে গেছে। নর্থ সাউথে বলে মানুষের খুন করার শিক্ষা দেওয়া হচ্ছে ওখান থেকে। এটার ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। বাংলাদেশকে ঠেকাতে হবে, শেখ হাসিনাকে থামাতে হবে, বাংলাদেশকে আবার একটি অকার্য রাষ্ট্র পরিণত করতে হবে। এটাই হচ্ছে চক্রান্ত, দেশি এবং বিদেশি চক্রান্ত। ঈদের পর আজ প্রথম কর্মদিবস। 9 দিনের টানা ছুটি শেষে আবারও পুরনো রূপ ফিরে পেতে শুরু করেছে অফিস আদালত। সকালে নির্ধারিত সময়ে অফিসে আসেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে কাজে যোগ দেওয়ার আগে কোলাকুলি শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। কুশল বিনিময়ের এই উৎসব থেকে বাদ পড়েননি মন্ত্রী প্রতিমন্ত্রীরাও।
অফিসে এসে তারাও যোগ দেন ঈদ শুভেচ্ছা বিনিময়ে। এরপর নিয়মিত কার্যক্রম শুরু হয়। তবে কর্মকর্তা কর্মচারীদের অনেকেই এখনো ছুটিতে থাকায় সচিবালয়ের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। এদিকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পুরনো রূপ ফিরে পেতে শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, স্বাভাবিক হতে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। এবার ঈদের ছুটি শেষে শহরমুখী মানুষের খবর। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থল ঢাকায় ফিরছেন নগরবাসী। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে আসা রাজধানীমুখী বিভিন্ন ট্রেনে মানুষের ঢল নামে। এ সময় প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ফেরা মানুষগুলোর চোখে মুখে ছিল প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি। কারো কারো মধ্যে আবার ছিল প্রিয়জনকে ছেড়ে আসার কষ্টের ছাপ। একই চিত্র রাজধানীর সদরঘাটেও। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদের ছুটি শেষে সড়ক পথে ফিরছেন অনেক মানুষ। ঈদ শেষ, এবার ফেরার পালা। টানা 9 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। ছুটি শেষে প্রথম কর্মদিবস, তাই আজ ঢাকা ফেরা মানুষের চাপটাও ছিল একটু বেশি। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকা ফেরা মানুষের বাড়তি চাপ। প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে জীবন ও জীবিকার তাগিদে তাই এই ঈদ কাঠের নগরে। ঈদ তো সবার সাথে যখন করব তখন তো অবশ্যই আনন্দ থাকে, এবং ঈদ শেষ করে যখন ফিরে আসি শহরে তখন একটু মনটা অবশ্যই খারাপ থাকে। ঈদের ছুটি আজকে শেষ, কালকে তো আবার কাজে জয়েন করব। ভালোই লাগলো, আরো থাকতে ইচ্ছে করছে কিন্তু কিছুই করার নাই। খারাপ লাগছে কিন্তু কি করতে হবে, চলে আসতে হবে, ক্লাস আছে। ভিড় ছিল সদরঘাটেও। খুব ভোর থেকে টার্মিনালে ভিড়তে থাকে লঞ্চগুলো। যাতায়াতে কোনো সমস্যা হয় নাই, আর দেশের ঈদ বাবা নিয়ে খুব সুন্দরভাবে কাটছে, ভালো কাটছে। অবকাশের পর আবার সেই আমাদের কর্মজীবনে সেই পেটের টানে আবার সেই ঢাকাতে ফিরে আসা, সব আলটিমেটলি মোটামুটি ভালোই হয়েছে। জীবন জীবিকার টানে চলে আসতেই হয়, এই জন্য আবার চলে আসলাম। এই যে 1 বছর পরে ছুটিতে গেছি, খুব ভালোই লাগছে। এদিকে সড়ক পথেও নেমেছে রাজধানীমুখী মানুষের ঢল। যাত্রীদের ভিড় দেখা গেছে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বান্দরবানের বোয়াংছড়িতে সন্ত্রাসীদের নির্যাতনে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন স্থানীয় আদিবাসীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই 4 দেশের মধ্যে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নিচ্ছে 4 দেশের বিজনেস ফেডারেশন নিয়ে গঠিত BBIN ইকোনমিক বিজনেস ফোরাম। 15 জুলাই ভারতের শিলিগুড়িতে প্রথম বিজনেস এক্সপোতে এই অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দেওয়া হবে বলে জানান FBCCI সভাপতি। ব্যবসায়ীদের প্রত্যাশা, এতে 4 দেশের মধ্যে বাণিজ্য যেমন বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন বাজার। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সড়কপথে সরাসরি যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের জন্য গত বছরের 15 জুন BBIN মোটরযান চলাচল চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। এই চুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে এবার 4 দেশের সীমান্তবর্তী অঞ্চলে বিনিয়োগ ও শিল্পায়নের জন্য BBIN অর্থনৈতিক অঞ্চল গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে BBIN বিজনেস ফোরাম। পঞ্চগড় হবে এই অর্থনৈতিক অঞ্চলের সদর দফতর। সংশ্লিষ্টদের মতে এতে 4 দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য যেমন অবাধ হবে, তেমনি সম্ভাবনাময় এসব সীমান্ত এলাকার ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হবে। BBIN অ্যাক্টিভিটিস আমরা শুরু করলাম শিলিগুড়িতে, এবং শিলিগুড়ির পাশে হলো বিরাটনগর, যেটা হলো নেপালে, আর এই পাশে হলো আমাদের পঞ্চগড়, আর কাছাকাছি হলো ফুনসিলিং, এটা হলো ভুটানে। এই এলাকাটা মিলিয়ে আমরা একটা BBIN ইকোনমিক জোন ডিক্লারেশন হবে। এটা সুদূর প্রসারী হবে, এবং ওই এলাকার লোকগুলো যারা এখন অনেক পিছিয়ে আছে তারা খুব তাড়াতাড়ি মেইন যে বডিজগুলো তার সাথে চলে আসতে পারবে। তবে এই উদ্যোগ সফল করতে 4 দেশের সরকারকে সমানভাবে এগিয়ে আসতে হবে বলে মনে করেন শিল্পোদ্যোক্তারা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইজ রোড নেটওয়ার্ক, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার। সো আমাদের 4 জনকেই কিন্তু এই জিনিসটা করতে হলে উইলফুলি যার যার দেশে যতটুকু পড়ছে এই ইনফ্রাস্ট্রাকচারটা একটা সরকারি ইনভেস্টমেন্ট লাগবে। বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $6 বিলিয়ন হলেও নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য খুবই নগণ্য। BBIN অর্থনৈতিক অঞ্চল হলে সব দেশই লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও দেশের বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হচ্ছে মানহীন ওষুধ।
এতে অসচেতনতায় ক্ষতির মধ্যে পড়ছে সাধারণ মানুষ। ফলে স্বাস্থ্যসেবা চরমভাবে হুমকির মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি সহসাই মানহীন ওষুধের বিক্রি বন্ধ করা হবে বলে আশ্বাস অধিদপ্তরের। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। হাইকোর্ট ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞার পরেও ৩৫টি কোম্পানির মানহীন ঔষধ প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বলে মত চিকিৎসাবিদদের। বাংলাদেশে যে কোম্পানি আছে যতগুলো, তার প্রায় অর্ধেকই মোটামুটি সক্ষম না মানসম্পন্ন ওষুধ তৈরি করতে। ভেজাল ওষুধ থাকবে 0%, কারণ ওই যত সামান্যই হোক না কেন এই ওষুধটা খাচ্ছে কিন্তু আমার দেশের গরিব মানুষ। দেশে প্রতি বছর বিক্রি হয় 17,000 কোটি টাকার ওষুধ, যার 7 থেকে 8 ভাগই মানহীন। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ প্রশাসনের জনবলের অভাব, সক্ষমতার অভাবের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ না থাকায় পুরোপুরি বন্ধ হচ্ছে না মানহীন ওষুধের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া। মনিটরিং এর ব্যবস্থাটা খুবই দুর্বল। যদি আমরা খুব সৎভাবে কাজটা করতে পারি, নৈতিক একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা করতে পারি, তাহলে কিন্তু যেই জনবলটা আছে তা দিয়েও কিন্তু পিকচারটা আরেকটু ভালো করা সম্ভব। তবে বাজারে মানহীন ওষুধের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে দাবি ঔষধ প্রশাসন অধিদপ্তরের। ইতিমধ্যে ওষুধ প্রশাসনের ফিল্ড লেভেলের সমস্ত কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই ওষুধ যেখানে পাওয়া যাবে সেগুলো যেন ওখান থেকে উত্তোলন করে বা জব্দ করে নিয়ে এসে পড়ে। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মার্কেটের খোঁজ নিয়েছি, সেখানে আমরা এগুলার অ্যাভেলেবিলিটি দেখছি না ঢাকা শহরে। তাই এই প্রক্রিয়াটা অব্যাহত আছে সারা দেশব্যাপী। বাজারে মানহীন ঔষধের ব্যাপকতা রোধে উল্লেখযোগ্য সংখ্যক গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তৈরির দিকে সরকারকে মনোযোগী হবার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মাত্র একদিনেই পুরো পৃথিবী ঘুরে দেখার সুযোগ। ভ্রমণ কোম্পানির আজগুবি কোনো অফার নয়, বাস্তবেই তা সম্ভব চীনের উইন্ডো অব দ্য ওয়ার্ল্ডে। পৃথিবীর বিখ্যাত 130টি স্থাপনাকে জায়গা দেওয়া হয়েছে এক স্থানে। ফলে প্রতিদিনই হাজারো দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত চীনের শেনজেন শহরের উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড। চীন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নামেই পরিচয়, উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর জানালা। যে জানালায় বসে একদিনেই হয়ে যাবে পুরো বিশ্ব ভ্রমণ। কি নেই এইখানে? পৃথিবীর সপ্তম আশ্চর্য তো আছেই, আছে ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান আর সংস্কৃতির এক দারুণ বৈশ্বিক মেলবন্ধন। চীনের দক্ষিণে শহর শেনজেনের প্রাণকেন্দ্রে অবস্থিত এই উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড। ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার দিয়ে আপনাকে স্বাগত জানানোর পরই দেখতে পাবেন ইউরোপের আরো সব নান্দনিক স্থাপনা। রোমের কলোসিয়াম, বাকিংহাম প্যালেস থেকে শুরু করে আমেরিকার নিউ ইয়র্ক সিটি, স্ট্যাচু অব লিবার্টি সবকিছুই ঠাঁই দেওয়া হয়েছে এখানে। আর ভারতের তাজমহল, বুদ্ধের মন্দির, জাপানের মাউন্ট ফুজি যেন স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। মিনি আইফেল টাওয়ার, মিনি সাফারি পার্ক, মিনি পিরামিড সবই পাবেন এখানে। এশিয়ার একটি শহরে বসেই আপনি আমেরিকা, আফ্রিকা, ইউরোপ সব দেখতে পারবেন এখানে। শেনজেন একটি পর্যটন শহর। এখানে স্থানীয় এবং বিদেশি সব ধরনের পর্যটকরাই ঘুরতে আসে। বাংলাদেশি পর্যটকরাও এই শহরে এসে নিজেদের বঞ্চিত করেন না অনন্য এই স্থানটি দেখে যাওয়ার সুযোগ থেকে। একটা জায়গায় এসেই পুরো পৃথিবীর একটা ফ্লেভার নিয়ে যাওয়া, এটা সৌভাগ্য সব জায়গায় সম্ভব নয়। এটা একটা স্টার্টার কোর্স হিসাবে কাজ করবে। নেক্সট আপনারা কোথায় যাবেন 1:1 লাইভ জিনিসটা দেখার জন্য। শুধু স্থাপনা নয়, এখানে পৃথিবীর বিখ্যাত সব উৎসবের আয়োজনও থাকে পুরো বছর জুড়ে। জুলভানের 80 দিনে বিশ্বভ্রমণ নয়, এজন্য একদিনেই বিশ্বভ্রমণের রোমাঞ্চ। সকালটা লন্ডনে কাটিয়ে দুপুরটা প্যারিসে, আর সূর্যাস্ত দেখা যাবে সিডনির অপেরা হাউসের সামনে বসে। এতে একদিকে ভ্রমণ পিপাসু মন একদিনেই যেমন বিশ্বভ্রমণের আনন্দ পাচ্ছেন, তেমনি স্বল্প খরচ আর কম সময়ে ঘুরে দেখার সুযোগ হচ্ছে পৃথিবীর নান্দনিক সব স্থাপনা। এহসান জুয়েল, সময় সংবাদ, উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড, চীন। এবার ক্রিকেটের খবর। 2011 সালের পর উপমহাদেশে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় টিম অস্ট্রেলিয়া। 26 জুলাই শুরু হচ্ছে 3 ম্যাচের। বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের নির্যাতনে নিজ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় আদিবাসীরা।
স্থানীয়রা জানায় গত মঙ্গলবার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় চাঁদাবাজির অর্থ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল সন্ত্রাসী। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিমল চাকমা নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে। স্থানীয়রা পুলিশে খবর দিয়েছে এমন ধারণা করে ওই দিনই সন্ত্রাসীরা এলাকাবাসীর কয়েকজনকে মারধর করে এবং হত্যারও হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে তালুকদার পাড়ার প্রায় 50টি পরিবার ঘরবাড়ি ছেড়ে জেলা শহরের বিভিন্ন হোটেল ও স্বজনদের বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনায় গত বুধবার রোয়াংছড়ি থানায় চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র আইনে 3টি মামলা করে এলাকাবাসী। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদেরকে মারধর করে আমরা ভয়ে বান্ধব চলে যাচ্ছি। আমরা গরু ছাগল এই নিয়ে সব আমরা কষ্টতে আছি। গরু ছাগল যে জায়গা আছে সেটা এখন আছে। আমরা খাওয়া দাওয়া খুব সমস্যা, আমরা যাওয়ার আর খাওয়ার দাওয়া খুব আমরা কষ্টতে আছি। কেউ ভয়ে যদি চলে এসে থাকে তাদেরকে আমরা পূর্ণ নিরাপত্তা দিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যাব এবং গ্রামেও যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে সেই পদক্ষেপগুলো। ইসলাম ধর্মের নামে যারা গণহত্যা শুরু করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ সাংবাদিক সমাজ। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বক্তারা এই দাবি জানান। পাশাপাশি সন্ত্রাস নিষ্ঠুরতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে যারা নিজেদের প্রতিক্রিয়াশীল মতবাদ অন্যের ঘাড়ে চাপাতে চায় তাদের প্রতি দেশের সাধারণ মানুষকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা। গুলশান হত্যাকাণ্ড, শোলাকিয়ায় হামলা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ সহ সারা দেশে উগ্রবাদী গুপ্ত হত্যার মতো ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তাদের সাথে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের কোনো সম্পর্ক নেই এবং এদেশের অধিকাংশ মানুষ তাদের বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে বলে উল্লেখ করেন বক্তারা। ঈদ আনন্দে লালন সঙ্গীতে মেতে উঠেছে কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়ি। ভক্ত দর্শনার্থীদের ভিড়ে মুখরিত সাইজির বারামখানা। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। কুষ্টিয়া থেকে SM রাশেদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফকির লালন শাহের মাজারে লালন সঙ্গীত ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে ভ্রমণ পিপাসুদের। লম্বা ছুটিতে লালন শাহের মাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সাইজির মাজারে ভ্রমণের স্মৃতি ও ঈদের আনন্দ ধরে রাখার জন্য ছবি তোলায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। লালন শাহের মাজার প্রাঙ্গণে কুটির শিল্পের বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এসব দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারা। ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে লালন শাহ মাজারে পরিদর্শনে আসি। লালন শাহ মাজার দেখে অনেক ভালো লাগলো। এখানে পরিস্থিতিটা এখন অনেক ভালো, সবাই আসছে, অনেক জমজমে, ঈদটা অনেক ভালো কাটছে। এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, ওর দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে মিউজিয়ামে গান শুনছি, মিউজিয়াম দেখছি, লালনের সবকিছু দেখছি। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তায় ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ এবং স্বেচ্ছাসেবকের মাধ্যমে তাদের সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। লালন একাডেমির তথ্য মতে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঈদ উপলক্ষে প্রায় 55,000 দর্শনার্থী আসেন ফকির লালন শাহের মাজারে। সময় সংবাদ, কুষ্টিয়া। এদিকে ঈদ আনন্দ উপভোগে পরিবারের সদস্য, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অনেকেই এসেছেন বিনোদনের স্বর্গ রাজ্য হিসেবে খ্যাত দিনাজপুরের স্বপ্নপুরীতে। গরমের এই দিনেও বিনোদন পিপাসুদের আনন্দ তেমন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। সবকিছু উপেক্ষা করেই শহরের ক্লান্তিময় এবং একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে অনেকে এসেছেন আনন্দের সন্ধানে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবেশ মুখে আপনাকে স্বাগত জানাতে মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা ডানার দুই পরী। সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের কাল্পনিক এক রাজ্যের খোঁজ দিতেই দিনাজপুরের স্বপ্নপুরীর নানা আয়োজন। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, চিড়িয়াখানা, মিউজিয়াম এবং বিশাল লেক। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র। চিড়িয়াখানা, শিশু পার্ক, দিঘিতে স্পিডবোর্ড, কেবল কার, ইলেকট্রিক দোলনা, নাগরদোলা রয়েছে।
রাত্রি যাপনের জন্য রয়েছে স্বপ্নপুরীতে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ, রয়েছে স্বচ্ছ পানির ফোয়ারা বিশিষ্ট ফুলের বাগান। ঈদের দিন থেকেই বিভিন্ন জেলা থেকে আনন্দ উপভোগ করতে শত শত দর্শনার্থী ভিড় করেছেন স্বপ্নপুরীতে। এখানে আসে আমরা ভিন্ন জগৎ, মৎস্য জগৎ এবং আরো অন্যান্য জায়গা ঘুরলাম। আনন্দ করার জন্য আমরা পরিবার পরিজন নিয়ে আসছি। ভিড় একটু বেশি, তারপর অনেক ভালো লাগতেছে। অনেক বড় এরিয়া, দেখার মতো প্লেস, এত একটা সুন্দর জায়গা যে এটা বলে আর শেষ করা যাবে না। ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা স্বপ্নপুরীতে আসছি, ঘুরছি, মজা লাগছে। নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বললেন পুলিশের এই কর্মকর্তা। স্বপ্নপুরীতে অনেক লোকজনের গ্যাঞ্জাম হয়, যদি বা স্বপ্নপুরী নির্দিষ্ট স্বেচ্ছাসেবক বাহিনীর দল আছে তাদের, তারপরে দেশের বর্তমান অবস্থাতে আমি আমার পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের লোকজনের সন্দেহভাজন ব্যাগ ট্যাগ চেক করে থাকি। দর্শনার্থী এবং ভ্রমণ বিলাসীদের কাছে আকর্ষণ বাড়াতে প্রতি বছর স্বপ্নপুরীতে পরিবর্তন এবং নতুন সব আয়োজন করা হয়ে থাকে। দর্শকদের কোনো দিক থেকে অসুবিধা না হয়, কষ্ট না হয়, সেই দিকটা বিবেচনা রেখেই আমরা স্বপ্নপুরীর কাজ অবশ্য করে যাচ্ছি। দিনাজপুর শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে 100 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে নান্দনিক সৌন্দর্যের বিনোদন জগৎ স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। দুপুরের সময় আরো থাকছে। রাতে ইউরোর ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পেতে মুখিয়ে রোনালদো। 16 বছরের আক্ষেপ ঘোচাতে চায় ফরাসিরা। বাজারে গত বছর ভালো দাম পাওয়ায় শরীয়তপুরে এবার পাটের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে সরকারি নির্দেশে পাটজাত দ্রব্যের ব্যবহার বেড়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদীবেষ্টিত শরীয়তপুর জেলায় ধানের পর পাটের আবাদি সবচেয়ে বেশি। এখানকার জলবায়ু ও মাটি পাট চাষের জন্য বেশ উপযোগী। গত বছর বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা এবছর অধিক জমিতে পাট চাষ করেছেন। ফলনও হয়েছে খুব ভালো। কৃষকদের দাবি গতবারের মতো এবারও যেন তারা পাটের ন্যায্য মূল্য পায়। কৃষকরা বেশি করে পাটের চাষ করছি এবং ফলনও ভালো। গ্যাসেবার তো নিবারও মানে যে বুনছে 5 ঘন্টা বুনছি, এবার বুনছি 8 গানি। পাটের দাম যদি 2200 থাকে তাহলে মোটামুটি আমরা ভালোই পাবো। পলিথিন বন্ধ করে যে বিভিন্ন ধরনের ব্যাগ ট্যাগ বানাইছে, আর এবারও যদি আল্লাহ করলে আমরা ন্যায্য মূল্য পাটের পাই, তাহলে আমরা আগামীতে পাট আরো বাড়ায়া চাহিদার জন্য বাড়ায়া করবো। এদিকে কৃষকদের পাট চাষে উৎসাহিত করতে উদ্যোগের কথা জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। আবহাওয়া এবং জলবায়ু অনুকূলে থাকায় এবং গত বছর পাটের মূল্য বেশি হয় এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যাপক প্রচারণায় প্রায় 32,000 হেক্টর জমিতে এবছর পাট আবাদ হয়েছে। মাঠে যে পাট আছে আশা করা যায় গত বছরের থেকে এবারের পাটের উৎপাদন বেশি হবে। শরীয়তপুরে এবার 23,484 হেক্টর জমিতে 48,784 মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 28,252 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। নিউ ইয়র্ক, লুইজিয়ানা, টেক্সাস সহ কয়েকটি রাজ্যে বর্ণবাদ বিরোধী মিছিল সমাবেশ থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে ডালাসে হামলায় নিহত 5 পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। এ অবস্থায় কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে দেশব্যাপী বিভাজন ছড়িয়ে পড়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের পর যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দিন দিন জোরদার হচ্ছে। শনিবারও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভে উত্তাল হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। এদিন মার্কিনীদের বিক্ষোভ কর্মসূচিতে ধরপাকড় চালায় পুলিশ। নিউ ইয়র্কের রচেস্টারে পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে র্যালি বের করা হয়। সেখান থেকে 70 জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। একইভাবে লুইজিয়ানা, পেনসিলভানিয়া, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভকালে বেশ কয়েকজনকে আটক করা হয়। এসব জায়গায় সহিংসতা না হলেও শনিবার রাতে মিনেসোটায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকজন আহত হয় বলে জানায় গণমাধ্যম।
এর মধ্যে ডালাসে সহিংসতা নিহত 5 পুলিশ কর্মকর্তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে দেখা যায় মার্কিনীদের। শনিবার শহরের পুলিশ সদর দপ্তরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। স্মরণ সভায় যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহিংসতাকে বর্ণবাদী আচরণের ফল বলে উল্লেখ করেন ডালাসের মেয়র মাইক রাউলিং। এ মাসের শুরুতে পুলিশের হাতে 2 কৃষ্ণাঙ্গ নিহত ও গত সপ্তাহে কৃষ্ণাঙ্গ সাবেক সেনা মিকাহ জনসনের গুলিতে নিরাপত্তা বাহিনীর 5 সদস্যের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ইস্যুতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দাসপ্রথার বিলুপ্তি হলেও তৎকালীন মানসিকতা সমাজে এখনো বিরাজ করছে বলে দাবি বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনের। তবে এসব সমালোচনা উড়িয়ে দিয়ে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে মার্কিনীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ওবামা। এই মুহূর্তে মার্কিনীদের মধ্যে দুঃখের পাশাপাশি অনেক ক্ষোভও বিরাজ করছে। সবাই এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে সবাই ঐক্যবদ্ধ আছে। যারা বলতে চান যুক্তরাষ্ট্রে বিভক্তি দেখা দিয়েছে তারা ভুল বকছেন। বারাক ওবামা ন্যাটো সম্মেলন শেষে পোল্যান্ড থেকে শনিবার স্পেনে পৌঁছালেও এ সফর একদিন কমিয়ে রোববারই দেশে ফিরছেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। পর্দা নামতে যাচ্ছে ইউরো 2016-এর পঞ্চদশ ইউরোর ফাইনালে গ্রিজম্যানের ফ্রান্স লড়বে রোনালদোর পর্তুগালের বিপক্ষে। কার ভাগ্যে জুটবে শিরোপা, ফ্রান্সের তৃতীয় নাকি পর্তুগালের প্রথম শিরোপা? উত্তরটা জানতে বিশ্ববাসীর চোখ আটকে থাকবে ফাইনালের ভেন্যু স্তাদে দ্য ফ্রান্সের দিকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। ফাইনালে শিরোপা জয়ের পথে বাধা হয়ে নেমে এসেছেন আরেক রোনালদো। পার্থক্য শুধু এটুকুই যে 98-এর বিশ্বকাপ ফাইনালে সেই রোনালদো ছিলেন ব্রাজিলের কিংবদন্তি, আর এবার হলেন সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ফরাসিদের ফুটবল ইতিহাসটা সমৃদ্ধ হয়ে রয়েছে একটি বিশ্বকাপ ও 2টি ইউরো শিরোপা জয়ের মধ্য দিয়ে। সেই ইতিহাসটাকে আরো সমৃদ্ধ করতেই দিদিয়ের দেশমের শিষ্যরা পর্তুগিজদের বিপক্ষে মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত। মুখোমুখি লড়াইয়ের হিসাবে এখন পর্যন্ত 24 বারের দেখায় আধিপত্য কিন্তু ব্লুদেরই। 18টি ম্যাচে জয়ের বিপরীতে তারা হেরেছে মাত্র 5টি ম্যাচে, ড্রয়ের সংখ্যাটা মাত্র 1টি। গ্রিজম্যান পায়েরদের আরো আত্মবিশ্বাস যোগাচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক ফুটবলে সবশেষ খেলা 10টি ম্যাচে সেলেকাওদের কাছে তাদের অপরাজিত থাকার পরিসংখ্যান। এ ম্যাচে দেশম তার সেরা সেনানীদেরকেই পাচ্ছেন। ইনজুরি কিংবা কার্ডের জটিলতায় তাকে খুব বেশি ভুক্তভোগী হতে হচ্ছে না। আভাস মিলেছে কিছুটা রক্ষণাত্মক হয়ে 4-2-3-1 ফরমেশনেই মাঠে নামবে ফরাসিরা। সেক্ষেত্রে এভরা, পগবা, মাতুইদি, সিসকোর সাথে পায়েত, জিরুদ আর আসরের দুরন্ত ফুটবলার গ্রিজম্যানই দেশমের প্রথম একাদশের ভরসা। অন্যদিকে নামে ভারে বড় দল হলেও শিরোপা শূন্যতার আক্ষেপ ঘোচানোর মোক্ষম সুযোগ এবার পর্তুগালের সামনে। সেলেকাওরা তো সেই স্বপ্ন থেকে মাত্র 1 ধাপ দূরে দাঁড়িয়ে। পর্তুগিজদের স্বপ্নদোষটা রোনালদো কি পারবেন ফার্নান্দো সান্তোসের দলকে সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি বাস্তবে পরিণত করে দিতে? সান্তোসের রণকৌশলে অবশ্য মৌতিহ্ন থাকছেন না। 4-1-3-2 ফরমেশনে তার প্রধান ভরসা ওই CR7ই, সাথে ন্যানি সিলভারা তো আছেনই। পাশাপাশি সেলেকাওদের তরুণ তুর্কি রেনাতো সানচেজ এরই মধ্যে তার আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন। 1984 সালে প্রথম ইউরো শিরোপার পর 2000 সালে দ্বিতীয় শিরোপা। ব্যবধানটা 16 বছরের। 2000 সালের পর আবারও 16 বছর পেরিয়ে গেছে। ফ্রান্সের কাছে ইউরো শিরোপাটা 16 বছর পরপরই যেন ধরা দেয়। কাকতালীয়ভাবে 2016, অর্থাৎ এবারের শিরোপাটাও কি যাবে তাহলে ফরাসিদের ঘরে? উত্তরটা জানতে অপেক্ষাটা মাত্রই তো আর কয়েক ঘন্টার। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য আজ 32 সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়া নিয়ে কিছুটা মনক্ষুণ্ণ ক্লাবগুলো। এদিকে 15 ও 17 জুলাই ঢাকায় নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে বাংলাদেশের 2টি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। টম সেন্টফিটের সঙ্গে চুক্তিটা কাগজে কলমে না হলেও ভুটানের বিপক্ষে 2টি ম্যাচে বাংলাদেশ দলের ডাগআউটে কোচের দায়িত্বে থাকবেন তিনি, সেটা অনেকটাই নিশ্চিত। 12 জুলাই দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন এই বেলজিয়ান কোচ। আর ক্যাম্প শুরুর 3 দিন পরেই প্রীতি ম্যাচে নেপাল পরীক্ষায় সেন্টফিটকে বাজিয়ে দেখতে চায় বাফুফে। 15 জুলাই এবং 17 জুলাই নেপাল জাতীয় ফুটবল দলের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটো ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি আমাদের হোম অফ ফুটবল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার বিষয়ে আমরা ইতিমধ্যে অনেকখানি কাজই গুছিয়ে নিয়েছি।
ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের ম্যাচ দুটির জন্য 32 সদস্যের প্রাথমিক দল ইতোমধ্যে তৈরি করেছে বাফুফে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা। এবার স্কোয়াডের চমক আরামবাগের হয়ে ফেডারেশন কাপে মাঠ মাতানো দুই নবীন ফুটবলার জাফর ইকবাল ও আব্দুল্লাহ। হয়তো 2-3 জন নতুন মুখ থাকতে পারে। প্রধান প্রশিক্ষক মিস্টার টম সেনফিল্ড ফেডারেশন কাপের যে লাস্ট 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ 2টো সেমিফাইনাল এবং ফাইনাল খেলা তিনি নিজে মাঠে থেকে প্রত্যক্ষ করেছেন। সে এই ইভ্যালুয়েশনটা করে এই 32 জন একটি তালিকা আমাদের কাছে পাঠিয়েছেন। তবে 24 জুলাই শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের আগে ক্লাবগুলো ক্যাম্পে প্রস্তুতি সারবে। কিন্তু জাতীয় দলের ক্যাম্প শুরু হলে অনেক গুরুত্বপূর্ণ ফুটবলারই ক্লাবের ক্যাম্পে নিয়মিত থাকতে পারবেন না, জানিয়ে কিছুটা ক্ষোভ ঝরল খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের কণ্ঠে। আমরা 15 দিনের জন্য একটা নিরবিচ্ছিন্ন ক্যাম্প করতে চেয়েছি, যাতে সকলে এক সূত্রে গাঁথতে পারি তাদেরকে। এই জায়গাটাতে স্বাভাবিকভাবে একটু ব্যাঘাত ঘটেছে। পেশাদার যারা ফুটবলার তাদের তো এটা তো আপনার মেনে নিতেই হবে, কারণ এছাড়া তো আপনার কোনো ওয়ে নাই। ট্রেনিং এর মধ্যে থাকলে আমাদের জন্য সেটাই ভালো, যদি খেলার মধ্যে থাকি, যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ খুব হাই টেম্পোতে হয়। এদিকে নেপালের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ বা আসন্ন বিপিএল আয়োজনে সর্বোচ্চ সতর্কতার পথে হাঁটবে ফেডারেশন। ভুটান মিশনে যে স্রেফ হাসি মুখটাই ধরে রাখতে চায় বাফুফে, তার আগে পথটা হোক মসৃণ, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় এসেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। সচিবালয়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক। ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থার উপর নজরদারি বাড়াতে হবে, সজাগ থাকতে হবে অভিভাবক ও শিক্ষকদের, বললেন প্রধানমন্ত্রী। কোন শিক্ষার্থী 10 দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ে জানানোর আহ্বান শিক্ষামন্ত্রীর, বললেন বিপদগামিতা রোধে সহায়তা নেওয়া হবে আলেম ওলামাদের। ঈদের টানা 9 দিন ছুটি শেষে প্রাণ ফিরেছে সচিবালয়ে। প্রথম দিনে কুশল বিনিময়ের সময় কাটিয়েছেন অনেকে, আজও রাজধানীতে ফিরছেন নগরবাসী। এবং হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে অবাধে বিক্রি হচ্ছে মানহীন ওষুধ, হুমকিতে স্বাস্থ্যসেবা। আইনের কঠোর প্রয়োগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।